আইনোকুলেট মানে তো দেয়া আর কি। এর মধ্যে বেশ কিছু অর্গানিজম মারা যাবে, এটা স্বাভাবিক আর কি। জন্য মাঝে মাঝে তোমার হচ্ছে ল্যাগ ফেসটা মানে ইয়ে করা হয়। তোমার ধরো আমরা স্পেশালি নেচার থেকে যখন কোনো স্যাম্পল আইসোলেট করতে চাই, ধরো ওয়াটার স্যাম্পল, ওয়াটার থেকে বা অন্য কোনো ন্যাচারাল কি বলা যায়, ন্যাচারাল স্যাম্পল থেকে যখন আমরা মাইক্রোঅর্গানিজম আইসোলেট করতে চাই, আমরা অনেক সময়কে ইনরিচ করে নেই আর কি। ইনরিচ করা মানে হচ্ছে আমরা প্রথমেই তাকে এমন মানে এই ন্যাচারাল স্যাম্পলটাকে এমন একটা মিডিয়াতে গ্রো করাই যে মিডিয়ার কম্পোজিশন হচ্ছে কিছুটা ইনরিচড আর কি। মানে মিডিয়ার কম্পোজিশন এমন যে তারা হচ্ছে গ্রোথকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করে আর কি, পজিটিভলি সাপোর্ট করে আর কি। গট ইউর অ্যান্সার? জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আপনি যে ম্যাথটা দিয়েছিলেন স্লাইডে, একটা ম্যাথ ছিল ব্যাকটেরিয়া জেনারেশন এন্ড নাম্বার অফ সেলস নিয়ে। হুম। তো ওখানে জেনারেশন নাম্বার ইকুয়াল টু 6 লেখা, কিন্তু যখন ম্যাথটা করি তখন অ্যান্সার আসে 5। তো 6টা কি প্রথম জেনারেশনকে বাদ, ম্যাথটা কি প্রথম জেনারেশনকে বাদ দিয়ে করা হয় নাকি এটা মানে কোন জেনারেশন নাম্বার 6 লেখা কোথায়, দাঁড়াও দেখি এক সেকেন্ড। স্লাইড তো দেখতে পাচ্ছ না? জি স্যার। কোথায় কোথায় গ্রোথ কার্ভের পরে এখানে, আচ্ছা ওকে। এখানে 6 কোথায় লেখা আছে? জেনারেশন নাম্বার, ওকে, নাম্বার অফ জেনারেশন ইজ 6। আচ্ছা টোটাল কত তোমার? ডাবলিং টাইম হচ্ছে মানে জেনারেশন টাইম তো 50 মিনিট, ওকে। আর তুমি গ্রো করতে দিয়েছো হচ্ছে কতবার? 5 আওয়ার্স। তাহলে 5 আওয়ার্স মিন 5 30, 300 মিনিট। 300 মিনিটকে 50 মিনিট 50 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। এই জন্য 6। তোমার হিসাবে কি এটা 7 হয়? স্যার আমার আসে 5। 5 কি হবে? যখন n নাম্বার অফ জেনারেশনস n ইকুয়াল টু 3.3 log n মাইনাস log n। ওরা এটা তো, ও এইটাই নিচের এইটা, এটা তো ম্যাথ, এটা তো ওই রকম কোনো ম্যাথ না কিন্তু। নিচের এটা তো এক্সাম্পল দেওয়া হয়েছে। ধরো তোমার হচ্ছে যে মানে এটা তো আলাদা এক্সাম্পল, এটা এখান থেকে তো হিসাব করে না। আচ্ছা স্যার, আমি মনে করেছি তুমি এখান থেকে না, তুমি এখান থেকে যদি হিসাব করো তাহলে কত আসবে তোমার? ধরো এই কোয়েশ্চেনটা দিকে দেখো, জেনারেশন টাইম হচ্ছে, জেনারেশন টাইম জি হচ্ছে টি ডিভাইডেড এন। এর মধ্যে টিটা হচ্ছে টোটাল টাইম, রাইট? আর এন হচ্ছে টি কি টোটাল টাইম, সেটা হচ্ছে টি দিয়ে আমরা কি বুঝি, ইয়া টোটাল টাইম। আর এন হচ্ছে জেনারেশন নাম্বার। তো তুমি যদি এই ইকুয়েশন থেকে জেনারেশন নাম্বার বের করতে চাও তাহলে হচ্ছে এন হবে টি ডিভাইডেড জি। এই এক্সাম্পলটার ক্ষেত্রে টি কত? 5 আওয়ার্স, মানে 300 মিনিটস। আর এই জি কত? স্মল জি হচ্ছে 50 মিনিটস। জি স্যার। ওকে, তাহলে 6 হয় না? আচ্ছা এবার স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। না বুঝলে বলো, আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। না বুঝেছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ। স্যার ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ট্রোল করার জন্য কোন ফেজে হিট বা কেমিক্যাল সাবস্টেন্সগুলো ইউজ করা হয়? স্টেশনারি নাকি লক লক ফেজে? এখানে ফেস তেমন নেসেসারি না আর কি। হিট দিলেই ব্যাকটেরিয়া মানে মারা যাবে, সেটা কোন ফেজে আছে এটা খুব একটা ম্যাটার করে না। স্যার দুটো ফেজে তো মানে সেনসিটিভ ভাবে কাজ করে এই সব ধরনের কেমিক্যাল। যেগুলো হচ্ছে তোমার যখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, হ্যাঁ, লক ফেজে যখন থাকে, লক ফেজের
মাইক্রো অর্গানিজমরা বেশি সেন্সিটিভ অবস্থায় থাকে আর কি, কারণ লগ ফেজে খুব দ্রুত তোমার মাল্টিপ্লাই করতে থাকে তো। সো যেহেতু তাদের দ্রুত মাল্টিপ্লাই করতে হয়, সো তাদের বডি স্ট্রাকচার একদম পুরোপুরি ভাবে তৈরি করা অনেক সময় সম্ভব হয় না আর কি। মানে অত একদম রিজিড স্ট্রাকচার তৈরি করা সম্ভব হয় না, কারণ তাদের কিছুক্ষণ পরে আবার মাল্টিপ্লাই করতে হবে আর কি। তো ওই সময় তারা বেশি ভালনারেবল থাকে, ডেফিনেটলি বেশি মানে ডেফিনেটলি বেশি ভালনারেবল থাকে। কিন্তু যখন আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল করতে চাই থ্রু সাম ফিজিক্যাল আর কেমিক্যাল মেথড, হ্যাঁ, ধরো হিট দিয়ে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল করতে চাই বা ব্যাকটেরিয়াকে মারতে চাচ্ছি, তখন আসলে তারা কোন ফেজে গ্রো করতেছে এটাতে এটা মানে এটা কোনো ম্যাটার করে না আর কি, হিট দিলেই ব্যাকটেরিয়া মরে যাবে। যখন আমরা ব্যাকটেরিয়াকে হিট দিব তখনই হচ্ছে মানে হিট দিলে আসলে কেন ব্যাকটেরিয়া মারা যায় বা মাইক্রো অর্গানিজম মারা যায়, কারণ হচ্ছে হাই হিটে তাদের যে স্ট্রাকচার স্ট্রাকচার কোন মানে সব স্ট্রাকচার কি দিয়ে তৈরি, বিভিন্ন ম্যাক্রোমলিকুল দিয়ে তৈরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, হ্যাঁ এগুলোই তো। সো হাই হিটে হচ্ছে এগুলা ডিনেচার হয়ে যায়, এগুলো হচ্ছে ভেঙে যায়। সো ব্যাকটেরিয়া এমনি মারা যাবে আর কি। ওকে, সো কোন স্টেজে আছে এটা আসলে ম্যাটার করে না। ওকে স্যার। তোমার যেগুলো হচ্ছে ওই যে আর্কিয়া আছে না, আর্কিয়া তো আমরা বলি যে যে যারা হচ্ছে নর্মাল এনভায়রনমেন্টে না, এক্সট্রিম এনভায়রনমেন্টে গ্রো করে। কিছু আর্কিয়াদের হচ্ছে হিট স্টেবিলিটি ক্ষমতা আছে আর কি, মানে তারা বেশ কিছুটা হিট, ধরো ফর এক্সাম্পল এক্সট্রিমোফাইলস নামে কিছু আর্কিয়া আছে যারা হচ্ছে অনেক হাই টেম্পারেচারে বেঁচে থাকে, ধরো ইভেন এট 95 ডিগ্রি সেলসিয়াস, ইভেন 110 ডিগ্রি সেলসিয়াস। তো ওই আর্কিয়ারা যারা এক্সট্রিম অফ যারা হচ্ছে এক্সট্রিম হাই হিটে বেঁচে থাকে পারে, বেঁচে থাকে আর কি, এক্সট্রিম থার্মোফাইলস বলে। তাদের স্পেশাল কিছু ফিচার থাকে আর কি, তাদের স্ট্রাকচারে স্পেশাল কিছু ফিচার থাকে যার ফলে তারা দে ক্যান উইথস্ট্যান্ড দ্য হাই টেম্পারেচার। আদারওয়াইজ যারা ইউজুয়াল মাইক্রোবস, আই মিন হুইচ আর নট এক্সট্রিম থার্মোফাইলস বা থার্মোফাইলস, যারা হাই টেম্পারেচারে বেঁচে থাকে না, তাদের এই ধরনের কোনো মেকানিজম নেই যেটা দিয়ে তারা হাই টেম্পারেচারকে উইথস্ট্যান্ড করতে পারে আর কি। তো হিট দিলে ওই ব্যাকটেরিয়া মারা যাবে, তার গ্রোথের যে ফেজেই থাকুক না কেন। ওকে, জি স্যার। স্যার, হুম, কালচারাল মেথডে কি আমরা শুধু কলোনির সংখ্যা হিসাব করতে পারি? হ্যাঁ, আবার বলবো একটু কোশ্চেনটা। কালচারাল মেথডে কি আমরা শুধু কলোনির সংখ্যা হিসাব করতে পারি, মানে স্পেসিস কতগুলো আছে সেগুলো? না, মানে কালচারাল মেথডে আমরা এটা করতে পারি, বাট কালচারাল মেথডে তো আমরা অনেক কিছুই করি। কালচারাল এটা তো ফার্স্ট মানে তুমি গ্রো করতে চাও মাইক্রো অর্গানিজম, ওকে, গ্রো করতে গেলে কালচার করা বাদে তো আর কোনো উপায় নেই। আচ্ছা, মানে এটা কালচারাল মেথড, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কাউন্টিং দ্য নাম্বার থ্রো কালচার মেথড। এ মানে কিন্তু এই না কালচার মেথডে শুধুমাত্র আমরা এটাই করি। ধরো তোমার হচ্ছে স্যাম্পলে, হ্যাঁ, ধরো ক্লিনিক্যাল স্যাম্পল, সামন গট ইনফেক্টেড, ওকে, এবং সেই ক্লিনিক্যাল স্যাম্পল থেকে হচ্ছে আমরা ব্যাকটেরিয়া ধরো ইটস এ ব্যাকটেরিয়াল ইনফেকশন, শুধু ব্যাকটেরিয়াতে ইনফেকশন করে না, আর অন্যান্য মাইক্রো অর্গানিজম করে। আচ্ছা, ক্লিনিক্যাল স্যাম্পল থেকে, আচ্ছা ওকে ঠিক আছে, এটা ক্লিনিক্যাল স্যাম্পল। আচ্ছা, একজনের ক্লিনিক্যাল ইনফেকশন থেকে তুমি হচ্ছে এখন দেখতে চাচ্ছ যে কি কি মাইক্রো অর্গানিজম দিয়ে বা আহ, তুমি ধরো ইউ আর মোর ফোকাস অন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া, যে কি কি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হচ্ছে, সেটা করতে গেলে উপায়টা কি? অন্য উপায় আছে, ধরো মলিকুলার মেথড আছে, যাই হোক, বাট ইউজুয়াল হচ্ছে আমরা সেখান থেকে কি স্যাম্পল কালেকশন করে সেটাকে কালচার করব, কালচার করে ফার্দার ক্যারেক্টারাইজ করবো আর কি। এই প্রথমেই তো কালচারটা চলে আসে আর কি, সবার প্রথমে কালচার চলে আসে। সো আই মিন কালচার দিয়ে শুধু কাউন্টিং করে ব্যাপারটা এরকম না। বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। আর কালচারের ইয়ে কি, ধরো এখন
এই কালচার শব্দটা আসলে আমাদের মাথায় হচ্ছে ওই যে যে আমরা ওই যে মিডিয়া বানাই আর কি, এগার মিডিয়া বা এগার বা ব্রথ, মানে লিকুইড বা সলিড মিডিয়া বানিয়ে আমরা সেখানে হচ্ছে আমরা কালচার করি আর কি। ওকে, ইউজুয়ালি কালচার বলতে আমাদের মাথায় এটা আসে যে আমরা এরকম মিডিয়া বানাবো, যদি লিকুইড মিডিয়া হয় তো লিকুইড থাকলো, আর যদি কি সলিড মিডিয়া দরকার হয় তাহলে আমরা এগার অ্যাড করব, করে তারপর সেখানে হচ্ছে আমরা ব্যাকটেরিয়া কালচার করবো আর কি। এই ধরনের কালচার মিডিয়া ব্যাকটেরিয়া বাদে অন্যান্য মাইক্রো অর্গানিজম কালচার করা যায়, ধরো অ্যালগি, ফানগি, হ্যাঁ, এগুলা কালচার করা যায়। বাট কথা হচ্ছে যে শুধু এইভাবে কিন্তু কালচার মেথড না, কালচার করার আরো মেথড আছে। ধরো এগুলা পরেও এক সময় তোমরা নাম শুনবা, সেল কালচার অথবা অর্গ্যান কালচার। যে তুমি তো ল্যাবরেটরিতে হচ্ছে এরকম বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে মিডিয়া বানায় সেখানে ব্যাকটেরিয়া কালচার করলা। হাউ অ্যাবাউট ইফ ইউ ওয়ান্ট টু কালচার ভাইরাস? ভাইরাস কি মানে নন লিভিং কোনো কিছুতে বেঁচে থাকে? No, এ থাকে sir. নাকি? থাকে না, রাইট? কারণ হচ্ছে ভাইরাস হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম, মানে তাদেরকে ডেফিনেটলি অন্য একটা লাইভ সেলের ভেতরে থাকতে হয়। এখন আমরা ব্যাকটেরিয়ার জন্য যে কালচার মিডিয়া বানাই সেগুলো তো আমরা বিভিন্ন ইনঅর্গানিক বিভিন্ন কেমিক্যাল মিক্স করে তারপর বানাই আর কি, সেগুলো তো লাইভ কোনো কিছু না। এখন যদি আমরা ভাইরাসকে কালচার করতে চাই, সো ভাইরাসের খাবার হিসাবে আমাদের কি দিতে হবে? লিভিং সেল। ওকে, সো সেই ক্ষেত্রে করা হয় কি, ধরো ফর এক্সাম্পল, আচ্ছা কোভিড কালচার করা রিস্কি ব্যাপার, এটা নর্মালি এতে করা যাবে না। আচ্ছা যাই হোক, ধরো তুমি কোভিড-19, এটা তো একটা ভাইরাস, হ্যাঁ, এটাকে হচ্ছে তুমি কালচার করতে চাও। তো সেই ক্ষেত্রে কি হবে, তোমাকে এখন কোভিড প্রথমেই ওই প্লেটেই তোমার ওই ব্যাকটেরিয়া কালচারের জন্য আমরা যে প্লেট ইউজ করি ওই ধরনের প্লেট আছে আর কি, হ্যাঁ। প্লেটের মধ্যে প্রথমে আমাদের হচ্ছে সেল কালচার, সেল হচ্ছে গ্রো করাতে হবে। সেল ধরো এখন কোভিড-19 তো আমাদের কোন সেলগুলোকে ইনফেক্ট করে, হ্যাঁ? তারা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের নাকের কিছু সেলকে ইনফেক্ট করে। তো আমরা প্রথমে হচ্ছে যদি কোভিড-19 কে কালচার করতে চাই, আগে আমাদের হচ্ছে সেল, হ্যাঁ, তো আমরা তো ম্যামালিয়ান সেল, আমাদের প্রথমে ম্যামালিয়ান সেল হচ্ছে গ্রো করাতে হবে প্লেটে, তারপরে সেটার মধ্যে হচ্ছে কোভিড দিতে হবে। এগুলোকে, এটা হচ্ছে সেল কালচার, মানে এই সেল কালচার আমরা ভাইরাস কালচার করতে গেলে আমাদের ওই সেল কালচারের মাধ্যমে করতে হবে আর কি। ওকে, আরো কিছু কালচার টেকনিক আছে, এগুলো পরে শিখবা আর কি। অর্গানো কালচার করা যায়, আমাদের বিভিন্ন অর্গানিক টিস্যু আছে না, নট অনলি আস, মানে যে এনিমেলের পুরো অর্গানকে কালচার করা যায়। ধরো ফর এক্সাম্পল মাউস, হ্যাঁ, মাউসের কিডনি তো খুব ছোট, তুমি চাইলে মাউসের কিডনিকে কিছুদিন ল্যাবরেটরিতে গ্রো করাতে পারবা আর কি। প্লান্টের টিস্যুকে গ্রো করানো যায়। প্লান্ট এবং অ্যানিমেলের মোটা অনেক সেলকেই হচ্ছে গ্রো করানো যায় আর কি, অনেক অর্গান গ্রো করানো যায়। আচ্ছা, মেজারমেন্টের সবগুলো কি বুঝছো নাকি তোমরা? সরি, মানে মেজারমেন্টের কোনো মেথড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার ইলেকট্রনিক মেথডটা বুঝিনি। ইলেকট্রনিক মেথড? জি স্যার। আচ্ছা, ইলেকট্রনিক মেথডে যে কাজ করানো হয়, ধরো এইভাবে চিন্তা করো যে ইলেকট্রিসিটি পাস করানো হয়। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কি দিয়ে তৈরি হয়, ইলেকট্রিসিটি কেন হয়? তোমার ইলেকট্রনের ফ্লোর কারণে। আচ্ছা, কত ডিপে না যে আমরা এইভাবে চিন্তা করি যে ইলেকট্রিসিটি পাস করানো হয়। এখন ব্যাকটেরিয়াল সেল এটা কি? এটা তো হচ্ছে তোমার ইটস আ সাবস্টেন্সিয়াল থিং, রাইট? ইট হ্যাজ সাম রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে তো আমরা জানি বাধা, ইলেকট্রিসিটি যখন কোনো কিছু দিয়ে পাস হতে চায় তখন বাধা পেতে পারে আর কি। এখন ধরো সেল হচ্ছে বাতাসের, সরি, ইলেকট্রিসিটি হচ্ছে বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এয়ারের রেজিস্ট্যান্স খুব কম হয়। ওকে, এখন ধরো ইলেকট্রিসিটি যাচ্ছে হচ্ছে, ধরো ফর এক্সাম্পল এখন
ধরো ইলেকট্রিসিটি তামা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কপারের মধ্যে দিয়ে যাচ্ছে, কপারের রেজিস্ট্যান্সটা একটু খুব কম হয়, রাইট? আবার এখন ধরো ইলেকট্রিসিটি তুমি হচ্ছে কপার না, তুমি হচ্ছে আয়রনের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, হ্যাঁ, আয়রনের রেজিস্ট্যান্স কিন্তু কপারের চেয়ে বেশি। ওকে, তাহলে এখন ধরো তুমি এইভাবে চিন্তা, আচ্ছা তুমি সেলে আমরা পড়ে আসি, ধরো তোমার কাছে কপারের তার আছে, তোমার কাছে হচ্ছে আয়রনের তার আছে, হ্যাঁ, ভেজাল মিশ্রিত তার। এখন তুমি দুই তার দিয়ে সেম পরিমাণ ইলেকট্রিসিটি পাস করালা। ওকে, হ্যাঁ, দুইটা তার দিই সেম পরিমাণ ইলেকট্রিসিটি পাস করালা। পাস করানোর পরে তুমি হচ্ছে মেজার করলা যে কি অবস্থা। এই দুইটার ক্ষেত্রে কি তুমি ফাইনালি একই জিনিস পাবা? একই যে পরিমাণ ইলেকট্রিসিটি তুমি দিছিলা, ফাইনালি কি একই পরিমাণ ইলেকট্রিসিটি পাবা তুমি? না স্যার, জাস্ট কি মনে হয়? না। Yeah. কেন পাবো না? কারণ হচ্ছে যাওয়ার সময় কপার এবং আয়রনের দুইটারই কি আছে, দুইটারই তো রেজিস্ট্রেশন, সরি, রেজিস্ট্যান্স আছে। সো এর মধ্যে দিয়ে যাওয়ার সময় হচ্ছে ওই রেজিস্ট্যান্সের কারণে কিছু ইলেকট্রিসিটি লস হবে আর কি। কোনটার ক্ষেত্রে বেশি লস হবে, মানে কপার না আয়রন, কোনটার ক্ষেত্রে তুমি ফাইনালি বেশি ইলেকট্রিসিটি পাবা আর কি? মানে যেটা দিছিলা, মানে তোমার রিসিভের তুমি বেশি, ইউ উইল গেট মোর ইলেকট্রিসিটি when you will receive after the transfer through the iron or copper, right? স্যার কপারের বেলায় বেশি পাবো এবং কোনটাকে? আয়রনের বেলায় একটু কম পাবো, যেহেতু ওটা রেজিস্ট্যান্স বেশি। ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, So, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে রেজিস্ট্যান্স আছে বিভিন্ন জিনিসের, হ্যাঁ, এবং রেজিস্ট্যান্সের কারণে এই যে ইনপুট, আমরা যে পরিমাণ ইলেকট্রিসিটি ইনপুট দিলাম আর যেটা আউটপুট পেলাম, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এই জিনিসটাই এই ইলেকট্রনিক মেথডে এই প্রিন্সিপালটা ইউজ করা হয়। এখন ধরো সেল আছে এক জায়গায়, ঠিক আছে, ধরো তুমি একটা ছোট টিউব নিলা, আর ছোট টিউবের মধ্যে সেল দিলা, এখানে অনেক সেল আছে। এখন তারপরে তুমি হচ্ছে সেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করালা। এখন তোমার পুরা যে ওই তুমি যে টিউবের মধ্যে সেল নিছো, ওখানে তো তুমি একদম সলিড সেল দাও নি, সেখানে হচ্ছে লিকুইড আছে, লিকুইডের মধ্যে সেল আছে। তার মানে কি সেখানে সেল আছে, সেল ছাড়াও লিকুইড আছে। এখন ইলেকট্রিসিটি যখন এর মধ্যে দিয়ে পাস করবে, ওকে, তুমি হচ্ছে ইনপুট দেখবা যে কি পরিমাণ ইলেকট্রিসিটি দিলা, তুমি হচ্ছে আউটপুট দেখবা যে কি পরিমাণ আসলো আর কি। ওকে, এখন সেল যেহেতু একটা কি, ইটস এ সাবস্টেন্সিয়াল থিং, রাইট? সো সেলের হচ্ছে কিছু রেজিস্ট্যান্স আছে। তো এর মধ্যে যদি যখন যখন ইলেকট্রিসিটি যাবে, তখন ইলেকট্রিসিটির একটা লস হবে। এই ডিফারেন্সটা, ইনপুট আর আউটপুটের ডিফারেন্সটা হচ্ছে মেজার করে সেখান থেকে ক্যালকুলেট করা হয় যে কি পরিমাণ আছে। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। স্যার সবগুলো মেথড কি লিকুইড মিডিয়ামই করা হয়, মানে এমনি অ্যাগার মিডিয়ামে করা হয় না, সলিড মিডিয়ামে? এই যে কালচার মেথড হচ্ছে সলিড মিডিয়াতে। আচ্ছা, কালচার মেথড সলিড লিকুইড দুইটা দিয়েই করা যেতে পারে, কিন্তু এইখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে, আচ্ছা ওকে, না সরি, কালচার মেথড হচ্ছে সলিড মেথড আর কি। এই ক্ষেত্রে আমরা কোথায় গ্রো করাই, এই যে দেখো, অন নিউট্রিয়েন্ট অ্যাগার মিডিয়াম, ঠিক না? জি স্যার। আচ্ছা, এই যে টার্বিডিমেট্রিক মেথড যে আছে, হ্যাঁ, এক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে লিকুইড মিডিয়াতে গ্রো করানোর পরে, গ্রো করলে কি, যখন সেল বেশি থাকবে ডেফিনেটলি মিডিয়াতে টার্বিড হয়ে যায়। তারপরে যখন হচ্ছে আমরা ওই কি স্পেকট্রোফটোমিটার, এটা হচ্ছে টার্বিডিটি মেজার করতে পারে আর কি, যে কতখানি স্বচ্ছ বা অস্বচ্ছ সেটা মেজার করতে পারে। স্পেকট্রোফটোমিটার দিয়ে আমরা মেজার করি যে কতখানি টার্বিড, তার উপর বেস করে আমরা ক্যালকুলেট করে বলি যে কি পরিমাণ, ধরো ব্যাকটেরিয়ার কালচার, যে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, এখন সব ব্যাকটেরিয়ার কি সাইজ একরকম? সাইজ তো একরকম না, সবার স্ট্রাকচারও তো একরকম না, কিন্তু কোনো ব্যাকটেরিয়া বড়, কোনোটা ছোট, রাইট? এখন
তাহলে আমরা যদি টার্বিডিমেট্রিক মেথডে ক্যালকুলেট করি, এখানে কিন্তু একটা কিন্তু থেকে যায়। ওকে, যে we cultured bacteria in the liquid media, then we measure the turbidity through a spectrophotometer. সেখান থেকে আসলে আমরা কাউন্ট করার জন্য কিভাবে বলবো? ধরো সেম টার্বিড, দুইটা ডিফারেন্ট ব্যাকটেরিয়া যখন তুমি গ্রো করাবা, ধরো সেম পরিমাণ মিডিয়াতে, ওকে, এবং ধরো দুইটা একই পরিমাণ টার্বিড হয়ে গেল, তুমি টার্বিডিটি থেকে কিন্তু এর মানে কিন্তু এই না যে দুইটার মধ্যে একই পরিমাণ ব্যাকটেরিয়া থাকবে। আমার পয়েন্টটা কি বুঝতে পারতেছো? আমি যে পয়েন্টটা এখন বললাম সেটা বুঝছো? ধরো তুমি হচ্ছে ব্যাকটেরিয়া মানে দুইটা ডিফারেন্ট ব্যাকটেরিয়া নিছো, নিয়ে দুইটা টিউবে তুমি গ্রো করছো, এবং গ্রো করার পর একসময় দুইটা টার্বিডিটি একই রকম হলো। এর মানে কি এই যে দুইটা টিউবে একই পরিমাণ ব্যাকটেরিয়া আছে? কি মনে হয় তোমাদের? ধরে নাও দুইটা টার্বিডিটি একদম সেম। যা মনে আসে সেটাই বলতে পারো, কি মনে হয়? স্যার সেম আছে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? একজন তো অ্যাটলিস্ট গেস তো করলো। আর কারো মাথায় কিছু আসতেছে না? স্যার না, সেম নেই। স্যার সেম না মনে হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাটলিস্ট তোমরা এই তিনজন যে গেস করলে এই জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেম না। কেন সেম না? কারণ হচ্ছে ডিফারেন্ট ব্যাকটেরিয়া, তাদের তো মরফোলজি আলাদা, হ্যাঁ। সো তাদের এবং মরফোলজি হচ্ছে ডিফারেন্ট, তারপরে হচ্ছে কি তাদের স্ট্রাকচার ডিফারেন্ট। হ্যাঁ, কারো হয়তো বা তোমার কি বলে সেল ওয়ালের বাইরে এক্সট্রা একটা লেয়ার আছে, কারো হয়তো বা নাই। ওকে, সো টার্বিডিটি সেম হলেও তাদের নাম্বার একই রকম হবে না আর কি, মানে কোনো সেল বড়, কোনো সেল ছোট। ওকে, অনেক ব্যাকটেরিয়া আছে অনেক বড়, অনেক ব্যাকটেরিয়া আছে অনেক ছোট। সো টার্বিডিটি সেম হলেও সেম নাম্বার অফ ব্যাকটেরিয়া থাকবে, ডেফিনেটলি অবশ্যই থাকবে না। তাহলে এখানে কথা হচ্ছে, তাহলে আমরা কিভাবে এই মেথডটা অ্যাকচুয়ালি ইউজ করি? আচ্ছা, যেটা করা হয় কি এই ক্ষেত্রে, প্রথমে নোন স্যাম্পল দিয়ে, মানে নোন নাম্বার অফ স্যাম্পল দিয়ে স্ট্যান্ডার্ড কার্ভ বানায় নিতে হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড কার্ভটা কি ওই কি বলে যে, মনে আছে তোমাদের স্ট্যান্ডার্ড কার্ভ কি জিনিস? মনে নেই? স্ট্যান্ডার্ড কার্ভ কারো মনে আছে? জি স্যার, যেখানে কোনো নিউট্রিয়েন্ট মানে শেষ হতে থাকবে আর টক্সিক পাওয়া যাবে অনেক। না, স্ট্যান্ডার্ড ওইটা তো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। শোনো, যে কেউ অ্যান্সার দেওয়ার চেষ্টা করলে কিন্তু ভালো লাগে আমার। হ্যাঁ, অ্যান্সার সঠিক হতে হবে আমার কোনো কথা নেই, এই যে একজন ট্রাই করলো ভালো লাগলো। ওকে, অ্যাটলিস্ট শি ট্রাইড। ওকে, আচ্ছা, ওইটা যেটা তুমি বললা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ আর কি। স্ট্যান্ডার্ড কার্ভ হচ্ছে, তোমরা এইচএসসি তে তোমাদের ম্যাথে ছিল, এই জিনিস থাকার কথা ছিল। এটা ইয়া থাকলে ভালো হতো আর কি, যে প্যাড থাকে না, প্যাডে হচ্ছে লেখালেখি করা যায়, স্ক্রিনে দেখায়। তারা তো এরো গেল। আচ্ছা, আমরা তো গ্রাফ আঁকতে পারি না। হুম? আমরা তো যেরকম গ্রাফ আঁকতে তো পারি নাকি? এটা এই কি হলো? ওই, আচ্ছা, গ্রাফে যে এক্স আর গ্রাফ আমরা কিভাবে আঁকি? যার যা মনে আসে বলো, কোনো সমস্যা নেই, সঠিক হইতে হবে আমার কোনো কথা আছে? একটু আগে যেটা লাইন ইনসার্ট করলাম কই?
আচ্ছা, এই ধরো এটা একটা গ্রাফ, দেখা যাচ্ছে তো না? হুম, জি স্যার। ওকে। আচ্ছা, ম্যাথে প্র্যাকটিক্যাল ছিল না তোমাদের এইচএসসি তে? আছে না জি স্যার ছিল। প্র্যাকটিক্যালে? ওকে, তো সেখানে আমরা অনেক সময় গ্রাফ আঁকতাম না? গ্রাফে তো আমাদের একটা এক্স অ্যাক্সিস থাকে, একটা ওয়াই অ্যাক্সিস থাকে। হ্যাঁ, আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসে ভ্যালু বসাই, তারপর হচ্ছে সেই ভ্যালুর করেসপন্ডিং ভ্যালু ওয়াই অ্যাক্সিসে বসাই, এভাবে আমরা বসাই না? বসায় হচ্ছে আমরা এরকম বিভিন্ন ডট পাই এইখানে। ওকে, ডট পেয়ে আমরা হচ্ছে এরকম একটা গ্রাফ আঁকি আর কি, স্ট্রেট লাইন আঁকি, সরল রেখা আঁকি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ। আচ্ছা, স্ট্যান্ডার্ড কার্ভ কেন বলা হয়? আচ্ছা, ধরো ইকোলাই, হ্যাঁ ইকোলাই একটা ব্যাকটেরিয়া, এটা তো আমরা জানি। তোমাকে হচ্ছে আমি 10টা ইকোলাই টিউব দিলাম। হুম, 10টা দিলাম, আচ্ছা 10টা দিলাম, হ্যাঁ 10টা দিলাম, এবং আমি তোমাকে বলে দিলাম যে প্রথম টিউবে হচ্ছে 100টা ব্যাকটেরিয়া আছে, পরের টিউবে তোমার হচ্ছে, মানে 100টা মানে কি 10⁻², পরের টিউবে হচ্ছে সেকেন্ড টিউবে 10⁻³ আছে, তারপরে থার্ড টিউবে 10⁻4 আছে। হ্যাঁ, এরকম হচ্ছে বাড়াতে বাড়াতে আর কি। হ্যাঁ, 10টা, আচ্ছা ধরো তোমাকে আমি 5টা টিউবই দিচ্ছি, ফোর্থ টিউবে হচ্ছে 10⁻5 আছে, আর ফিফথ টিউবে 10⁻6 আছে। হ্যাঁ, তোমাকে আমি এরকম 5টা টিউব দিছি, 5টা টিউবের মধ্যে আমি তোমাকে বলে দিছি যে এই পরিমাণ ইকোলাই আছে এক একটা টিউবে। ওকে, প্রথমটাতে 10⁻², মানে কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, 10⁻² পার এম এল, 10⁻³ পার এম এল, আচ্ছা পার এম এল, আচ্ছা পার এম এল। হ্যাঁ, আমি তোমাকে এরকম বলে দিচ্ছি যে কি পরিমাণ আছে, কনসেন্ট্রেশন কত। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম যে এখন এখান থেকে তুমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাবা, যেটাতে তুমি টার্বিডিটি মেজার করে বানাবা। ওকে, বুঝে কিন্তু I gave you 5 tube and each of tube contain known value of bacteria। এখন আমি তোমাকে কনসেন্ট্রেশন তো দিয়েই দিলাম, যে 5টা টিউবে কি কি কোনটাতে কি কনসেন্ট্রেশন ইকুয়ালাই আছে। আচ্ছা, এখন ওই স্পেকট্রোফটোমিটার দিয়ে সবগুলা টার্বিডিটি মাপা যাবে? ডেফিনেটলি তো যাবে, ওই মেশিনের কাজই এটা, টার্বিডিটি মাপা। এখন তুমি প্রতিটা টার্বিডিটি মাপতে পারবা, যে ওই প্রথম প্রতি 5টা টিউবের। এখন মাপার পরে এখন তোমার কাছে দুইটা ভ্যালু আছে, এক হচ্ছে তুমি সংখ্যা জানো কি পরিমাণ, এবং সেই সংখ্যার টার্বিডিটি কত সেটাও জানো। তো এখন তুমি এরকম গ্রাফ নাও, গ্রাফে তুমি এক্স এক্সিসে হচ্ছে ওই সংখ্যা বসাও ব্যাকটেরিয়ার। হুম, তোমাকে যে যে নন 10⁻², 10⁻³ 4, 10⁻5, 10⁻6, আর ওয়াই এক্সিস বরাবর তুমি টার্বিডিটিটা বসাও, যে ধরো এখানে 10⁻² ছিল, 10⁻² এর টার্বিডিটি কত ছিল, 10⁻³ ছিল সেটার টার্বিডিটি কত ছিল, 10⁻4 ছিল সেটার টার্বিডিটি কত ছিল। গ্রাফে বসানোর পরে তুমি যদি এখানে গ্রাফ আঁকো, একটা ইউজুয়ালি একটা স্ট্রেট লাইনের মতো আসবে। দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড কার্ভ। এই স্ট্যান্ডার্ড কার্ভ কি করা হয়? আচ্ছা, এখন তুমি ইকুয়ালের স্ট্যান্ডার্ড কার্ভ তোমার কাছে আছে। ওকে, এখন তোমাকে আমি আরেকটা 6 নম্বর টিউব দিলাম, যে টিউবের মধ্যে কি পরিমাণ ইকোলাই আছে আমি তোমাকে বলিনি। জাস্ট তোমাকে আমি টিউবটা দিলাম, টিউব দিয়ে বললাম যে এই ইকোলাইয়ের মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে, কি পরিমাণ ইকোলাই আছে, ইয়ে করো, মেজার করো। ওকে, এখন তুমি টার্বিডিটি মেথড দিয়ে মেজার করতে চাচ্ছ আর কি। এখন কি করবা? তোমার কাছে কিন্তু টার্বিডিটি মেথডের ইকুয়ালের স্ট্যান্ডার্ড কার্ভটা আছে। তুমি হচ্ছে তোমার এই আননোন 6 নম্বর যে টিউবটা তোমাকে দিয়েছিলাম, সেটা হচ্ছে তুমি এই মেশিন দিয়ে সেটা কি পরিমাণ টার্বিড সেটা মেজার করো। সেখান থেকে কিন্তু তুমি সংখ্যা এখন পর্যন্ত জানো না, তুমি খালি জানো সেটা টার্বিডিটি কত। আচ্ছা, এখন তোমার এই স্ট্যান্ডার্ড কার্ভ নাও, ওয়াই এক্সিস বরাবর কি ছিল, টার্বিডিটি। তো তোমার যে ধরো তোমার টার্বিডিটি ছিল এই পরিমাণ। ওকে, সো এখান থেকে কিন্তু আমরা কি পরিমাণ ব্যাকটেরিয়া সেল আছে সেটা কাউন্ট করতে হবে। কিভাবে? দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কার্ভ, দ্বারা একটা লাইন আঁকি। স্ট্যান্ডার্ড কার্ভ তো এরকম এরকম হয় আর কি। ওকে, সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কার্ভ। মানে আমরা জানি যে ধরো এটা একে কত টার্বিডিটি, 2 কত, 10⁻³ কত, 10⁻4 কত। এখন ধরো তোমার যে আননোনটা ছিল এইখানে আর কি। হ্যাঁ, তোমার এইখানে আসলো।
তুমি খালি আননোনের টার্বিডিটি জানো, তো সেখান থেকে কিভাবে হচ্ছে ইয়ে করা যাবে। ওকে, ধরো তোমার টার্বিডিটি মেজার করে দেখলে আননোন টিপ হচ্ছে এইখানে আসে, সো এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিতে হয় তখন। ওকে, আর হচ্ছে আর একটা দাগ দিতে হয় হচ্ছে তোমার এখান থেকে এই পর্যন্ত। তাহলে তোমার এই যে ভ্যালুটা আসছো না, এই ভ্যালুটা হচ্ছে তোমার সেল নাম্বার। ওকে, so this is a standard curve and this is the way how we use it. তো টার্বিডিটি মেথডে যখন আমরা কোনো কিছু মেজার করতে চাই তখন হচ্ছে আমাদের আগে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কার্ভ বানায় নিতে হয়, নাহলে হচ্ছে টার্বিডিটি মেথড দিয়ে যে মেজারমেন্টটা আমরা করব সেটা কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট হবে না। কথাটা মানে বুঝতে পারছো ব্যাপারটা? কনফিউশন থাকলে বলতে পারো, সমস্যা নেই। স্ট্যান্ডার্ড কার্ভ কিন্তু প্রচুর ইউজ করতে হয়। মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজিতে পড়ি দেখে ম্যাথ পারা যাবে না এরকম চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। হ্যাঁ, ম্যাথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যেই সাবজেক্টই পড়ো না কেন এসব জিনিস থেকে কোনো মুক্তি নাই। স্যার, স্ট্যান্ডার্ড কার্ভের গ্রাফ কি সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেম হবে? স্ট্যান্ডার্ড কার্ভের, আচ্ছা স্ট্যান্ডার্ড কার্ভ হচ্ছে এরকমই হয় আর কি। হ্যাঁ, স্ট্রেট লাইন থাকে। সেম বলতে কি, এখন আমরা আমরা আসলে স্ট্রেট লাইনকে ওই যে কিভাবে ক্যারেক্টারাইজ করি, আচ্ছা ওই যে মনে আছে তোমার ওই যে ঢাল স্লোপ এই সব শব্দগুলো মনে আছে? আমরা যখন এই যে ইন্টারে ম্যাথ করতাম না, জ্যামিতি বইয়ে ছিল, জিওমেট্রিক বইয়ে হচ্ছে আমরা যে স্ট্রেট লাইন সরল রেখার ইকুয়েশন পড়ছি না? সরল রেখার আসলে ক্যারেক্টারিস্টিক্স কিভাবে যে যে আমরা প্রকাশ করি যে সেটা ঢাল কতখানি, কতখানি স্লোপ কতখানি আর কি। সো এখন যদি ওই স্লোপ আলাদা হয় তাহলে তো গ্রাফও আলাদা হবে। এক্ষেত্রে কি একটা হয়তো বা বেশি স্টিপ আর কি, হ্যাঁ খাড়া, একটা হচ্ছে কম। সো সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডেফিনেটলি মানে ওরকম সেম হবে না আর কি। হ্যাঁ, এটা স্ট্রেট লাইনই হবে, কিন্তু কোনোটার হয়তো বা ঢাল বেশি হবে, কোনোটা কম হবে। মানে স্ট্যান্ডার্ড ক্যাপ তো আমরা তৈরি কিভাবে আঁকি, ওই যে নন কনসেন্ট্রেশন দিয়ে, যে আমি অলরেডি জানি এই টিউব গুলোতে এই পরিমাণ ব্যাকটেরিয়া আছে, সেটার উপর বেস করে তো আমি স্ট্যান্ডার্ড কার্ভ বানাই। মানে টার্বিডিটি মেট্রিক, টার্বিডিটির ক্ষেত্রে ধরো, অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে গেলে না আমরা হচ্ছে নন জানা জিনিস দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে হয়। এবং স্ট্যান্ডার্ড কার্ভ ইজ লাইক দ্য মেজারিং স্কেল। ধরো আমরা হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য মাপতে চাই, আমরা কি করি, ফিতা বলি না আমরা, মেজারিং স্কেল দিয়ে সেটা আমরা মাপি। তো মেজারিং স্কেলের মেজার তো আমরা জানি, সেই জন্য আমরা মাপতে পারি। আর যদি আমরা ধরো ওজন মাপতে চাই, ওজন মাপতে গেলে কি করতে হয়, আমাদের বাটখারা ইউজ করতে হয়, রাইট? ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়েট। এখন আমরা যে ওই যে দাড়ি পাল্লা ইউজ করি, তো সেখানে যে আমরা ওজনটা ইউজ করি সেটার ওজনটা তো আমরা জানি। So আমরা জানা ভ্যালুর সাথে আননোন ভ্যালু, আননোন জিনিসে কম্পেয়ার করি আর কি। So standard curve is something like that. Is the measuring what can I say? It's the measuring equipment, or the it is the standard. Okay, which we compare the unknown. এটা হচ্ছে বাটখারার মতন আর কি। সো এই জন্য আগে আমাদের মেজারিং স্ট্যান্ডার্ড কাপটা আমাদের বানায় নিতে হয়, এবং এবং সেটা বানাতে হয় ডেফিনেটলি নন জিনিস দিয়ে। কারণ এই স্ট্যান্ডার্ড কার্ভের সাথে আমরা আননোন জিনিসটা কম্পেয়ার করে সেটার ভ্যালুটা বের করবো আর কি। ওকে, আর ডিফারেন্ট ব্যাকটেরিয়া স্ট্যান্ডার্ড ক্যাপ ডিফারেন্ট হবে, কারণ সেম কনসেন্ট্রেশনের ডিফারেন্ট ব্যাকটেরিয়ার টার্বিডিটি ডিফারেন্ট হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো
তোমরা কি ম্যাথ বেশি ভয় পাও নাকি? ম্যাথ কিন্তু ভালো জিনিস। ম্যাথ ভয় পাও কে কে? ম্যাথ কিন্তু ভয় পাওয়ার মতো কোনো জিনিস নয়, হ্যাঁ। এবং ম্যাথের ম্যাথ ম্যাথ নেসেসারি, হ্যাঁ, ম্যাথ আসলে লাগে, সবার লাগবে যে এমন না, যে ধরনের কাজ করবা সেটার উপর ডিপেন্ড করতেছে, বাট বেসিক ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইউ ক্যান নেভার অ্যাভয়েড দিস থিং। গ্রোথ কার্ভ সবাই বুঝছো তো নাকি? গ্রোথ কার্ভ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? গ্রোথ কার্ভের এই যে সিগনিফিকেন্সটা কি সবাই বুঝছো? যে এখানে কি কথাগুলো বলা হয়েছে? গ্রোথ কার্ভ নিয়ে কনফিউশন থাকা উচিত না। আচ্ছা, এখান থেকে যদি লেকচারের থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, লেকচারের শেষ। কারো কোনো কোয়েশ্চেন মনে পড়লে হঠাৎ আবার বললো আমাকে যে ওকে আই হ্যাভ এ কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, যদি লেকচারের থেকে কোয়েশ্চেন না থাকে, লেকচার 9 হচ্ছে আমি জাস্ট গতকাল রাতে আপলোড করেছি, সো আই থিঙ্ক তোমরা এখনো লেকচার 9 দেখো নাই। কম্পিউটার হ্যাং করে দেবো। আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিই আর কি, লেকচার 9, হ্যাঁ, এটা তুলনামূলক ইজি জিনিস, মানে ওই খুব জটিল কিছু নাই। এটা হচ্ছে পড়বা, পড়ে এসে নেক্সট দিন কোশ্চেন টোশ্চেন করো, না বুঝলে। লেকচার 9-এ যেটা করা হয়েছে, এখানে কিছু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ব্যাপারে আমরা জানবো আর কি, মানে কিছু এক্সাম্পল ব্যাকটেরিয়া, মানে এবং এক্ষেত্রে হচ্ছে কিছু মানে frequently heard, I mean this in this chapter some frequently heard bacteria have been discussed, not very elaborately, rather briefly, খুব বেশি বড় আকারে না, মোটামুটি ব্রিফলি কিছু ব্যাকটেরিয়া নিয়ে, মানে এই প্রায় শোনা যায় যে এইসব ব্যাকটেরিয়ার নাম, সেগুলো কিছু এক্সাম্পল ব্যাকটেরিয়া এখানে, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, ওকে, তারা কি ডিজিজ করে নাকি কি ধরনের ডিজিজ করে, ওকে, এই ব্যাপারে কিছু আইডিয়া আমরা নিব আর কি চ্যাপ্টার থেকে। ওকে, কি কি ব্যাকটেরিয়ার কথা এখানে আছে? রাইজোবিয়াম আছে, ভিব্রিও, তারপরে ইকোলাই, ইশেরিশিয়া কোলাই, মিথানোব্যাকটেরিয়াম, মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, ক্লামাইডিয়া, আর স্পাইরোশিট। ওকে, এই কয়টা গ্রুপের ব্যাকটেরিয়া নিয়ে এখানে কিছু আমরা জানবো আর কি যখন পড়বো। ওকে, এবং এই ক্যারেক্টার এবং এই কি জানবো সেগুলো যেটা বললাম, যেগুলোর কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আর কি। ওকে, যদি ডিজিজ করে কি ধরনের ডিজিজ করে, ওকে, কিভাবে করে, জাস্ট ব্রিফলি, ডিটেলস না।
ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান রাইজোবিয়াম। এই রাইবোজিয়াম গ্রুপের যে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ, স্ট্রিক্টলি অ্যারাবিক। এই ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন ধরনের টাইপের হতে পারে। আচ্ছা, এখানে টাইপ বলা ঠিক না, বেসড অন দেয়ার অক্সিজেন রিকোয়ারমেন্ট। You can classify, I mean, the bacteria, they can be different, like মানে অক্সিজেনের রিকোয়ারমেন্টের উপর, যে তাদের অক্সিজেন লাগে কি লাগে না। স্ট্রিক অ্যারোব হতে পারে, স্ট্রিক্টলি অ্যারোবিক, তারপরে হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক, স্ট্রিক অ্যানারোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, মাইক্রো অ্যারোফিলিক্স, বিভিন্ন টাইপের হতে পারে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে স্ট্রিক্টলি অ্যারোবিক যারা, দে নিড অক্সিজেন, অক্সিজেন ছাড়া তারা বেঁচে থাকবে না, দে ক্যান নট মাল্টিপ্লাই ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। তারা হচ্ছে স্ট্রিক অ্যারোব। ফ্যাকাল্টেটিভ অ্যারোব হচ্ছে, আচ্ছা তারপরে হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যারোব। আচ্ছা, তারা বলি স্ট্রিক অ্যানারোব। স্ট্রিক্টলি অ্যানারোবিক হচ্ছে যারা অক্সিজেনের প্রেজেন্সে বেঁচে থাকবে না, হ্যাঁ, অক্সিজেনের প্রেজেন্সে মরে যাবে, তাদের অ্যানারোবিক কন্ডিশন লাগে। দে ক্যান they can live and multiply in anaerobic condition, যখন কোনো অক্সিজেন থাকবে না আর কি। তারপরে আছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হচ্ছে তারা দে প্রেফার অক্সিজেন, কিন্তু অক্সিজেন যদি না থাকে তাও তারা হচ্ছে বেঁচে থাকতে পারে এবং মাল্টিপ্লাই করতে পারে, এটা স্লোলি করে আর কি। তো ফ্যাকাল্টেটিভ অ্যারোব আছে, দে প্রেফার, ফ্যাকাল্টেটিভ অ্যারোব যারা, তারা হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন প্রেফার করে, বাট অক্সিজেন প্রেজেন্স থাকলেও কিছুটা অক্সিজেন তারা টলারেট করতে পারে আর কি। আচ্ছা, এনিওয়ে, সো এই রাইজোবিয়াম যারা, এই গ্রুপের ব্যাকটেরিয়া, দে আর স্ট্রিক্টলি অ্যারো, দ্যাট মিনস দে রিকোয়ার অক্সিজেন, তাদের অক্সিজেন দরকার গ্রো করার জন্য। তারা গ্রাম নেগেটিভ, তারা হচ্ছে মোটাইল আর কি, ফ্লাজেল্লা আছে, দ্যাটস ওয়াই দে ক্যান মুভ। ফ্লাজেল্লা থাকলে ব্যাকটেরিয়া মুভ করতে পারে আর কি। নন স্পোরুলেটিভ, তারা স্পোর ফর্ম করে না, এবং তারা রড শেপের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো আইদার কক্কাস, মানে কক্কাস হতে পারে, রড শেপ হতে পারে, তারা রড শেপের ব্যাকটেরিয়া আর কি। ওকে, আচ্ছা, এই গ্রুপের ব্যাকটেরিয়া স্পেশালিটি হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন যে লেগুমিনাস প্ল্যান্ট আছে, হ্যাঁ, যেমন ধরো পিস, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লোভার, হ্যাঁ, বিনস, এই ধরনের গাছের শিকড়ে তারা হচ্ছে বসবাস করে আর কি। তো এই লেগুমিনাস প্ল্যান্টের শিকড়ে, এটা কিন্তু একটা কি কি গাছ, ইটস এ লেগুমিনাস প্ল্যান্ট, এবং এই প্ল্যান্টের যে শিকড়ে, এদের শিকড়গুলো না এরকম হয়, এরকম শিকড়ে এরকম গুটি গুটি থাকে আর কি, হ্যাঁ, যেগুলোকে আমরা নোডিউল বলি আর কি। এই ব্যাকটেরিয়া গুলো এই নোডুলের ভিতরে থাকে, এবং ভিতরে থেকে তারা কি করে, যেহেতু তারা এই শিকড়ের ভিতরে আছে, সো গাছ থেকে তারা নিউট্রিশন এবং প্রোটেকশন পায়। দে আর লিভিং ইনসাইড দ্য প্ল্যান্ট, সো দে আর গেটিং নিউট্রিশন অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য প্ল্যান্ট। এখন গাছ থেকে তারা খাবার দাবার পাচ্ছে, প্রোটেকশন পাচ্ছে, ইন রিটার্ন তারা গাছকেও কিছু দেয় আর কি। তারা গাছকে কি দেয়, তারা গাছকে নাইট্রোজেন দেয়। এই ব্যাকটেরিয়াগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা এনভায়রনমেন্টের যে নাইট্রোজেন, যে নাইট্রোজেনটা গাছের জন্য অ্যাক্সেসিবল না, তারা এনভায়রনমেন্টাল নাইট্রোজেনটাকে কেমিক্যালি চেঞ্জ করে এমন একটা নাইট্রেট ফর্মে নিয়ে যায়, যেটা হচ্ছে গাছ কি করে সেটাকে ইউজ করতে পারে। এটাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। আই থিঙ্ক নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারে তোমরা অলরেডি জানো, এগুলো তোমাদের এইচএসসি তে ছিল, এইচএসসি এর লেভেলে ছিল আর কি। ওকে, সো এই রাইবোজিয়াম ব্যাকটেরিয়া তারা এই কাজটা করে, দে ফিক্স দ্য নাইট্রোজেন ফর দ্য প্ল্যান্ট। তারা হচ্ছে গাছের জন্য নাইট্রোজেনকে ফিক্স করে আর কি। তো এর ফলে এখানে কি, এখানে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, যে গাছ, প্ল্যান্ট ব্যাকটেরিয়াকে কিছু দিচ্ছে, নিউট্রিশন এবং প্রোটেকশন দিচ্ছে, ইন রিটার্ন ব্যাকটেরিয়া হচ্ছে গাছকে নাইট্রোজেন সাপ্লাই দিচ্ছে আর কি। ওকে, তো এই রিলেশনটাকে বলা হয় সিমবায়োটিক রিলেশন, যেখানে এই ব্যাকটেরিয়া এবং গাছ একটা সিমবায়োটিক রিলেশনে আছে, যে রিলেশনে বোথ গেট বেনিফিট ফ্রম ইচ আদার। ওকে, এই ফটোটাতে কিভাবে হচ্ছে তোমার এই নোডুল ফর্ম হয় সেটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, এমন জটিল কিছু না, পড়লেই বুঝবা, এটা তোমাদের সেভাবে মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট ওভারঅল একটা আইডিয়া রাখলেই হবে আর কি। পড়লে বুঝবা, না বুঝলে তো আমি আসি।
এরকমই আর কি, এই চ্যাপ্টারে বিভিন্ন মাইক্রো অর্গানিজম নিয়ে আলোচনা করা হয়েছে আর কি, ব্রিফলি কিন্তু খুব বেশি elaborately। তারপর আরেকটা ফেমাস ব্যাকটেরিয়া ভিব্রিও, এর মধ্যে ধরো ভিব্রিও, তো এখানে আমরা just হচ্ছে এই স্পেসিফিক না গ্রুপটা নিয়ে কথা বলতেছি। ভিব্রিও গ্রুপের খুব ফেমাস একটা ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরার নাম তো আমরা সবাই জানি, ভিব্রিও কলেরি হচ্ছে কলেরা করে আর কি। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে যদি আমি জাস্ট ভিব্রিও এই গ্রুপটা নিয়ে চিন্তা করি, তাহলে দেয়ার গ্রাম নেগেটিভ, শেপ হচ্ছে তাদের হচ্ছে কার্ভ রড, দেয়ার ফ্যাকাল্টেটিভ অ্যারো, খেয়াল করে, মানে ভিব্রিও কলেরি দে প্রেফার অক্সিজেন। যখন অক্সিজেন থাকে তখন তারা খুব ইজিলি মাল্টিপ্লাই করতে পারে, গ্রো করতে পারে। কিন্তু যদি অক্সিজেন না থাকে তখন তারা মরে যাবে না, তারা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতেও গ্রো করতে পারে। ওকে, সেক্ষেত্রে গ্রোথটা একটু স্লো হয়ে যায় আর কি। দ্যাটস ওয়াই দে আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। দে আর অলসো মোটাইল, কারণ তাদের হচ্ছে ফ্লাজেল্লা থাকে। ওকে, আর ভিব্রিও কলেরি তোমার মোস্ট কমনলি পাওয়া যায় হচ্ছে মেরিন ওয়াটারে আর কি। হ্যাঁ, মেরিন অথবা এস্টুয়ারাইন এনভায়রনমেন্টে। ওকে, এই ধরনের এনভায়রনমেন্টে পাওয়া যায়, বাট এই বাদেও হচ্ছে ওই মেরিন আর এস্টুয়ারিনের ওয়াটার কি, এটা তো একটু সল্টি ওয়াটার হবে, কিন্তু ফ্রেশ ওয়াটারেও ভিব্রিও কলেরি পাওয়া যায় আর কি। হ্যাঁ, এবং এই টেম্পারেট বা সাবট্রপিক্যাল যে এনভায়রনমেন্ট আছে, সেই ধরনের এনভায়রনমেন্টে বেশি পাওয়া যায় ভিব্রিও কলেরি। আচ্ছা, ভিব্রিও কলেরি বেসিক্যালি ইটস আ ডায়রিয়া, মানে if someone get infected by Vibrio cholerae, he can get diarrhea. তো ভিব্রিও কলেরির ডায়রিয়া সিমটম হচ্ছে ওয়াটারি ডায়রিয়া হয় আর কি কলেরার ফলে। আচ্ছা, ডায়রিয়া কিন্তু শুধু ভিব্রিও কলেরি দিয়ে হয় না, হ্যাঁ, বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে ডায়রিয়া হতে পারে। এই ভিব্রিও কলেরি দিয়ে হয়, ইকোলাই দিয়ে হয়, আরো অনেক ব্যাকটেরিয়া দিয়ে ডায়রিয়া হয়। এবং এক এক ডায়রিয়ার কিন্তু এক এক রকম মানে ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। তো কি ধরনের ডায়রিয়া হচ্ছে এটাও কিন্তু যদি ডায়াগনোসিস করার সময় এটাও ডক্টররা কিন্তু চেক করে। ঠিক আছে, মানে ধরো ফর এক্সাম্পল এই ভিব্রিও কলেরির ক্ষেত্রে যেটা হয়, একদম তোমার এই ওয়াটারি ডায়রিয়া হয়, কারণ স্টুলটা হয় একদম পানির মতো, কালারলেস, ওডরলেস, কোনো প্রোটিন থাকে না। ওকে, কিছু ডায়রিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার ব্লাডি ডায়রিয়া হতে পারে, হ্যাঁ, স্টুলের সাথে ব্লাড যাবে। এই ডায়রিয়া কিন্তু ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ডিজিজ, এটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না। স্টিল নাও ডেভেলপ কান্ট্রিতে কম, কিন্তু ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে প্রতি বছর কিন্তু প্রচুর বাচ্চারা মারা যায় ডায়রিয়াতে। ওকে, স্পেশালি কলেরাতে। আচ্ছা, এনিওয়ে, এই ভিব্রিও কলেরি যে তোমার কলেরা করে, হ্যাঁ, এটা করে তারা একটা টক্সিনের মাধ্যমে, যেটাকে হচ্ছে কলেরা টক্সিন বলে। সো এই কলেরাটা এই ব্যাকটেরিয়াগুলো এই কলেরা টক্সিনটা তৈরি করে, এবং সেই টক্সিনটাই হচ্ছে ডায়রিয়াটা করে। আসলে কিভাবে করে সেটা আমরা জানবো, জানার আগে কলেরা, ওকে, মানে কলেরা টক্সিন কিভাবে করে সেটা আমরা জানবো। তার আগে কলেরা কিভাবে ট্রান্সমিট করে, আই মিন হাউ উই ক্যান গেট ইনফেক্টেড বাই কলেরা। ওকে, সো কলেরা ট্রান্সমিট করে হচ্ছে ফিকাল ওরাল রুট। ফিকাল ওরাল রুট কি, ফিকাল মানে কি, ফিকাল মানে হচ্ছে স্টুল আর কি। হ্যাঁ, ফিসেস থেকে ফিকাল আসছে, স্টুল। আমরা যদি স্টুল খাই তাহলে আমাদের কলেরাতে ইনফেকশন হতে পারে। আচ্ছা, আমরা কি স্টুল খাই নাকি? না, স্টুল তো আমরা কেমনে খাই না, কিন্তু আমরা কিন্তু ডিরেক্টলি স্টুল না খেলে ইনডাইরেক্টলি আমরা স্টুল খেতে পারি। হ্যাঁ, ইউজুয়ালি আমরা খাই ইনডাইরেক্টলি স্টুল। সো ইনডাইরেক্টলি আমরা কিভাবে খাই? এখন ধরো ফর এক্সাম্পল, মানে এখন ঢাকা সিটিতে কম, ঢাকা সিটিতে আছে, যাই হোক, ধরো আগে টিভিতে অ্যাড দেখাতে তোমার যে পুকুর বা নদী, হ্যাঁ, এর পাশে হচ্ছে বসে লোকজন পটি করতেছে। এখন সেখানে পটি করার পরে হচ্ছে সেই পানি মানে সেই পানি ধরো ধুয়ে এখন এই পুকুর বা নদীতে গেল, তারপর সেই পানি হচ্ছে কেউ কালেক্ট করে হচ্ছে ধরো ইউজ করতেছে, হ্যাঁ, রান্না বান্নার কাজে অথবা খাওয়ার কাজে। ওকে,
তা হচ্ছে আবার ধরো অনেক সময় দেখা যেত কি যে টয়লেট থেকে বের হয়ে লোকজন ঠিক মতো হাত ওয়াশ করতেছে না। এখন টয়লেট করে এসে হাত ধুলো না, সেই হাত দিয়ে এখন আবার খাবার খেতে মানে সেই হাত দিয়ে ধরো রান্না করা শুরু করে দিল, বা ফলমূল খাওয়া শুরু করে দিল, বা খাওয়াই শুরু করে দিল। আর এই জিনিসটা তোমাদের কাছে শুনতে উইয়ার্ড মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, এই হাত ধোয়া ব্যাপারটা কিন্তু মানে দুনিয়ার অনেক লোকই স্টিল নাও দে ডোন্ট ওয়াশ দেয়ার হ্যান্ড প্রপারলি। ট্রাস্ট মি, হ্যাঁ। শুধু মানে এই ওয়ার্ল্ডের লোকজনদেরকে যদি হাত ধোয়ার ব্যাপারটাও, সবাইকে যদি হাত ধোয়ার ব্যাপারটাও ভালো মতো বোঝানো যায়, তাহলেও হচ্ছে অনেক ডিজিজ থেকে তাদেরকে সেভ করা সম্ভব। কারণ আমাদের যে গাট, পেটের মধ্যে অসংখ্য এরকম ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে অনেকগুলো প্যাথোজেনিক। ওকে, সো এরকম টয়লেট করার পরে আমরা যদি প্রপারলি সেটা ডিসপোজ না করি, প্রপারলি ডিসপোজ বলতে আমি কি বলছি, ধরো এখন যে পুকুর বা নদী নালার পাড়ে গিয়ে টয়লেট করে ফেললো কেউ, হ্যাঁ, তারপর সেটা ধুয়ে হচ্ছে পানিতে চলে গেল, অথবা কেউ টয়লেট করে এসে ঠিক মতো হাত ওয়াশ করলো, ধুলো না আর কি। ওকে, তো এই কাজগুলো না করলে কি হবে, তাহলে আমাদের এই পেটের ব্যাকটেরিয়া আমরা উই ক্যান গেট দেম থ্রো আওয়ার ওরাল রুট। এখন এই কন্টাক্ট ধরে যে পানির মধ্যে কোয়ালিটি মানে আছে, কারণ কেউ যদি পানি খায় তাহলে তো তার তার মধ্যে কি এই গাটের ব্যাকটেরিয়া গুলো যাচ্ছে। ওকে, সো ভিব্রিও কলেরি ট্রান্সমিশন বেসিক্যালি এইভাবে হয়, থ্রু কন্টামিনেটেড ওয়াটার অর ফুড। ওকে, আচ্ছা এখন ঘট হচ্ছে, ওকে, এখন ধরো কেউ এরকম ভিব্রিও কলেরি দিয়ে কন্টামিনেটেড পানি বা খাবার খেলো। ওকে, খাওয়ার পরে কি হবে, খাওয়ার পর হচ্ছে এই ব্যাকটেরিয়া তার পেটে যাবে। ওকে, পেটে তো সবার প্রথমে আসলে কি করে, যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে ফার্স্ট এই ব্যাকটেরিয়া গুলোকে অ্যাটাচ করতে হবে। ওকে, ব্যাকটেরিয়া গুলোকে হচ্ছে, ধরো এখন ব্যাকটেরিয়া, হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের পেটে ইনফেকশন করতে চায়, তাকে কিন্তু পেটে গিয়ে আগে অ্যাটাচ করতে হবে, পেটের ভিতরে যে সেল আছে সেখানে অ্যাটাচ করতে হবে স্টোমাকের সেলের সাথে। হ্যাঁ, অ্যাটাচ না করলে আসলে যদি ভেসে চলে যায় তাহলে ডিজিজ করবে, কি হবে। ওকে, তো এরা কি করে, ওয়ান্স দে আর ইন আওয়ার গাট দে অ্যাডহিয়ার অর অ্যাটাচ ইন দ্য সেল অফ আওয়ার ইন দ্য সেল ইন আওয়ার স্টোমাক। আমাদের পেটের মধ্যে যে সেল আছে সেলের সাথে যারা অ্যাটাচ করে সেখানে তারা হচ্ছে কলোনি তৈরি করে আর কি, আমার বাড়িঘর তৈরি করে ফেলে, বা ঘর বলছি তারা সেখানে কি করে, রিপ্লাই দেয়। তো এই সময় তারা টক্সিন তৈরি করে আর কি, হ্যাঁ, যেটাকে আমরা কলেরা টক্সিন বলি, বা সংক্ষেপে সিটিএক্স টক্সিন বলা হয়। এই টক্সিনটাই হচ্ছে কলেরাটা করে। ওকে, এখন আমরা দেখি এই টক্সিনটা কিভাবে কলেরা করে, তার আগে আমাদের এটা স্ট্রাকচারের ব্যাপারে একটা আইডিয়া দিই। হ্যাঁ, এটা একটা প্রোটিন, কিন্তু এই যে কলেরা টক্সিন এটা একটা প্রোটিন, এবং এটার দুইটা পার্ট আছে, পার্ট এ আর পার্ট বি, যেগুলো হচ্ছে মইটি বলি আমরা। হ্যাঁ, জাস্ট এইভাবে দুইটা পার্ট আর কি, পার্ট এ পার্ট বি। এই দুইটা পার্ট হচ্ছে একটা একটার সাথে হচ্ছে তোমার আহ কিভাবে যুক্ত থাকে, ওকে, দে আর লিঙ্কড বাই ডাইসালফাইড বন্ড। হ্যাঁ, এ আর বি পার্ট আর কি। তো এর মধ্যে আবার যে এ, তার আবার দুইটা সাব ইউনিট থাকে আর কি, A1 A2, আর বি যেটা তার থেকে পাঁচটা, 1 2 3 4 5। ওকে, ওকে, তারপর এই যে আমরা তো এ আর বি যে ডাইসালফাইড বন্ড দিয়ে তৈরি মানে যুক্ত থাকে সেটা তো দেখলাম, আবার এই যে এ এর যে ডিফারেন্ট পার্ট আর কি, A1 আর A2, তারাও হচ্ছে নিজেদের মধ্যে ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে আর কি। আচ্ছা, এনিওয়ে, এর মধ্যে এই যে টক্সিনটা আছে না, এই যে কলেরা টক্সিন, এ আর বি দুইটা ডিফারেন্ট জিনিস দিয়ে তৈরি, এর মধ্যে এদের কিন্তু ডিফারেন্ট ফাংশন আছে। বি বি যে পার্টটা এই টক্সিনটার, এই বি পার্টটার কাজ হচ্ছে, এটা হচ্ছে সেলের সাথে এদের অ্যাটাচ করতে হেল্প করে আর কি। ওকে, আর এই যে পার্টটা আছে, এ পার্টটাই হচ্ছে ডায়রিয়াটা তৈরি করে। ছবিটা তাহলে ক্লিয়ার হবে, এখানে কি কি জানি কালার দেখা যায় না, কি কি লেখা দেখা যাচ্ছে, GM1, সেল মেমব্রেন, টক্সিন। এই অংশটা, এই যে এই ডান দিকের যে অংশটা আছে না, এটা হচ্ছে, এটা কি বলে, ঘিয়া কালার আছে, ঘিয়া কালার মনে হয়, এটা হচ্ছে সেলের ভিতরে আর কি। আর এই ফটোতে নিচের ছবিটাতে এই যে এটা হচ্ছে সেল।
এগুলো হচ্ছে সেল, আর এটা হচ্ছে সেলের বাইরে, হ্যাঁ, আউটসাইড দ্য সেল। আচ্ছা, এখন ধরো সিটিএক্স টক্সিন বা কলেরা টক্সিন, আমাদের বডিতে কিন্তু বিভিন্ন ধরনের ডিফারেন্ট সেল আছে, হ্যাঁ, সব সেল একরকম না। যে কলেরা টক্সিন কি সব সেলকে ইনফেক্ট করতে পারবে? কি মনে হয় তোমাদের? কলেরা টক্সিনের কথা বলতেছে কি সে কি সব সেলকেই ইনফেক্ট করতে পারবে, বা সব সেলের মধ্যে ঝামেলা তৈরি করতে পারবে? কি মনে হয় তোমাদের? এনিওয়ান? না স্যার, করতে পারবে না সব সেলে। ওকে, ইয়েস, সব সেলে করতে পারবে না। কেন করতে পারবে না, কোনো আইডিয়া আছে? ওয়াইল্ড গেস ইজ ফাইন, হ্যাঁ, তোমাদের একদম মানে গেস করে সঠিক উত্তর বলতে হবে না, জাস্ট ওয়াইল্ড গেস ইজ ওকে। এনি আইডিয়া? আচ্ছা, আইডিয়া না থাকলে সমস্যা নেই। যেটা হচ্ছে, ধরো কলেরা টক্সিন কোন একটা সেলকে ইনফেক্ট করতে চায়, হ্যাঁ, এখন সেটা করতে গেলে আগে তো কলেরা টক্সিনকে সেই সেলের সাথে বাইন্ড করতে হবে। সবার প্রথমে বাইন্ড করতে হবে, তারপর সেলের ভিতরে ঢুকতে হবে। এখন চাইলেই যে কোনো কিছু যে কোনো কারোর সাথে বাইন্ড করে ফেলতে পারে না। ওকে, সো ধরো যেই সেলগুলোর সাথে কলেরা টক্সিন যেই সেলগুলোর সাথে বাইন্ড করতে পারে, সেই সেলগুলোর কিছু স্পেশাল জিনিসপত্র থাকতে হয় আর কি। এর মধ্যে একটা হচ্ছে যে সেল আছে না, সেলের সারফেসে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। ওকে, এই যেগুলোকে আমরা রিসেপ্টর বলি আর কি। ফর এক্সাম্পল GM1, হ্যাঁ, GM1 হচ্ছে একটা রিসেপ্টর। বেসিক্যালি ইটস এ সেল সারফেস প্রোটিন। হ্যাঁ, এই কিছু কিছু সেলের মেমব্রেনে, সারফেস বলতে আমরা সেল মেমব্রেনে হচ্ছে এরকম এই GM1 প্রোটিনটা থাকে আর কি। এই GM1 প্রোটিনটা একটা রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, যার সাথে কলেরা টক্সিনটা বাইন্ড করে। তো যে কথা, GM1 এর সাথে কলেরা টক্সিনটা বাইন্ড করতে পারে। সো যেই সব সেলের এই GM1 আছে, হ্যাঁ, GM1 আছে, সেই সব সেলকেই কলেরা টক্সিনটা ইনফেক্ট করতে পারে। ওকে, আচ্ছা, এখন ধরে নাও এই সেলটার হচ্ছে GM1 আছে আর কি, হ্যাঁ। যেহেতু এই সেলের GM1 আছে, সে কলেরা টক্সিনের সাথে বাইন্ড করতে পারবে। তো প্রথমে কি হয়, তোমার এই যে কলেরা টক্সিনের যে বি পার্টটা, হ্যাঁ, এই বি পার্টটা হচ্ছে এই GM1 এর সাথে এসে বাইন্ড করে। ওকে, বাইন্ড করার পরে বি পার্টটা বাইরেই থেকে যায়, শুধু A1 আর A2 সেটা হচ্ছে ভিতরে যায়, সেলের ভিতরে। তো সেলের ভিতরে যাওয়ার পরে, হ্যাঁ, এই A1 এর আবার দুইটা পার্ট থাকে না, A1 আর A2 দুইটা অংশ, পোর্শন। A2টা হচ্ছে হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, হ্যাঁ, এটা নষ্ট হয়ে যায়। ফাইনালি শুধু A1টা থাকে। এই A1টাই হচ্ছে ডায়রিয়া করে। আচ্ছা, ডায়রিয়া হলে কি হয় ইউজুয়ালি? মানে আমরা কি ডায়রিয়া বলি, যে প্রচুর মানে আমাদের কি হয়, পাতলা পায়খানা হয়, হ্যাঁ। সো এখন এর ফলে আসলে হয়টা কি? ডায়রিয়া হলে হচ্ছে ডিহাইড্রেশন হয়। যে কেন ডায়রিয়া হলে আসলে প্রচুর এরকম ওয়াটারি স্টুল হয়, পাতলা পায়খানা কেন হয় মানুষের ডায়রিয়া হলে? কারণ হচ্ছে ডায়রিয়া হলে যে জিনিসটা ঘটে, আমাদের বডির যে সেল, এই সেল থেকে পানি বের হয়ে যায় আর কি। আমাদের বডির সেলগুলো থেকে পানি বের হয়ে যায়, প্রচুর হচ্ছে আয়নস আর কি, ধরো সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, প্রচুর আয়নস বের হয়ে যায় আমাদের সেলগুলো থেকে। যেহেতু এখন সেল থেকে আয়নস অ্যান্ড ওয়াটার বের হয়ে যাচ্ছে, তাহলে এগুলো তো আমাদের বডি থেকে বের হয়ে যেতে হবে। এই জন্য আসলে মানে পাতলা পায়খানা হয় আর কি। ওকে, ডায়রিয়া হয়। ওকে, এখন এই যে আমাদের সেলে যে ওয়াটার, তারপরে বিভিন্ন আয়ন গুলো থাকে, এটা মানে আমাদের সেলের ভিতরে কিন্তু নির্দিষ্ট কনসেন্ট্রেশনে থাকে এটা, যে একটা সেলে এই পরিমাণ পানি থাকে, এই পরিমাণ আয়ন থাকে, এবং এই জিনিসটা খুব কন্ট্রোল থাকে সেলে। ধরো ফর এক্সাম্পল সোডিয়াম, হ্যাঁ, এটা একটা আয়ন। তো এই সেলের ভেতরে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের কিন্তু সোডিয়াম থাকে। ওকে, বেশিও না বা কমও না। সো এই সেলের ভেতরের দিয়ে কিন্তু এখন সেলের মধ্যে দিয়ে, ওকে, মানে সেলগুলোর এরকম মেকানিজম আছে, বা এরকম দরজা আছে বা পাথওয়ে আছে, যেগুলোকে চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে দিয়ে সোডিয়াম সেলের ভিতরে আসতে পারে, সেল থেকে যেতে পারে। সো সিমিলারলি নট অনলি ফর সোডিয়াম, এই যে বিভিন্ন ধরনের যে আয়ন্স আছে, ধরো সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, কার্বনেট, তারপরে ধরো পানি, হ্যাঁ, এদের সবারই আলাদা আলাদা চ্যানেল আছে সেলের মধ্যে আর কি, হ্যাঁ, যেই চ্যানেলগুলো দিয়ে যারা হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে
তো বাইরে থেকে ভিতরে যাতায়াত করতে পারে। ওকে, নর্মাল সেলে এই জিনিসগুলো কন্ট্রোল থাকে, চ্যানেলগুলো খুবই কন্ট্রোল থাকে। ওকে, কিন্তু ডায়রিয়া হলে হয় কি, এই চ্যানেলগুলো আনকন্ট্রোলড হয়ে যায়। হ্যাঁ, তখন আর কোনো কন্ট্রোল থাকে না, যে সেলের ভিতর থেকে হচ্ছে সব বের হয়ে যেতে পারে আর কি। বেসিক্যালি হয় কি, যে যখন ডায়রিয়া হয় সেলের এই চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যাওয়ার পরে সেলের ভিতর থেকে সব হচ্ছে এগুলো বের হয়ে যেতে থাকে আর কি। দিস ইজ ডায়রিয়া। আচ্ছা, এখন হচ্ছে একটু হালকা বেসিক আমরা দেখি। ওকে, তো এই যে চ্যানেলগুলোর কন্ট্রোল, আসলে কন্ট্রোলের জন্য মেকানিজম আছে। যে এই যে বিভিন্ন যে চ্যানেলগুলোর কথা বলতেছি, হ্যাঁ, সেলের এই চ্যানেলগুলো যে এই কখন ওপেন হবে আর কখন বন্ধ থাকবে, সেল এটাকে কন্ট্রোল করে, এবং এটা কন্ট্রোল করার জন্য দেয়ার আর সাম আন্ডারলাইং মেকানিজম। ওকে, এবং সেই মেকানিজমের এটা একটা বড় জিনিস আর কি, হ্যাঁ, যে এগুলো তোমরা মেটাবলিজমে দেখবা অনেকগুলো সিরিজ অফ ইভেন্ট ঘটে। হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স জিনিস, কিন্তু সেই মেকানিজমের মানে এই চ্যানেলগুলোকে যে কন্ট্রোল হয় যে মেকানিজম, সেই মেকানিজমের অন্যতম তোমার স্টেক হোল্ডার বা প্লেয়ার হচ্ছে সাইক্লিক সিএএমপি, এটার নাম হচ্ছে সাইক্লিক এমপি। ধরো সেলের হচ্ছে চ্যানেলগুলো ওপেন করতে হবে, তখন সেলে বেশি যদি সাইক্লিক এমপি বাড়ায় দেয় আর কি, মানে যদি সেলে ধরো বেশি সাইক্লিক এমপি থাকে তাহলে হচ্ছে চ্যানেল ওপেন হয়ে যাবে, যদি সাইক্লিক এমপি কমে যায় তাহলে হচ্ছে চ্যানেল তোমার বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ধরো এখন সেলের হচ্ছে সেল থেকে কিছু সোডিয়াম বের করে দিতে হবে সেলকে, তো সেলে কিছু সাইক্লিক এমপি তৈরি হবে, সাইক্লিক এমপি তৈরি হলে তোমার সোডিয়ামটা বের হয়ে যাবে, চ্যানেলটা ওপেন হবে, সোডিয়াম বের হয়ে যাবে। এখন আবার ধরো এখন সেলের হচ্ছে হ্যাঁ সোডিয়াম বের হয়ে গেছে, চ্যানেল বন্ধ করে দিতে হবে, তো সাইক্লিক এমপির পরিমাণ কমায় দেয় সেল, চ্যানেল বন্ধ হয়ে যায়, সোডিয়াম আর বের হতে পারে না আর কি। ওকে, তো নর্মাল সেলে এই জিনিসটা কন্ট্রোল হয়। কিন্তু এই কলেরা হলে যেটা হয়, এই সাইক্লিক এমপির পরিমাণ সেলে বেড়ে যায়, একদম বেড়ে থাকে আর কি। মানে এই যে কলেরা টক্সিন তো সেলের মধ্যে ঢুকে ফাইনালি যে কলেরা টক্সিনের A1 যে অংশটা থাকলো, সে করে কি, সেলের ভেতরে সেলের মধ্যে প্রচুর এই সাইক্লিক এমপি তৈরি করতে থাকে। ওকে, তো এই যেহেতু সেলের ভেতরে যদি সাইক্লিক এমপি বেড়ে যায়, সাইক্লিক এমপি তো এই চ্যানেলগুলোকে কন্ট্রোল করে। আমরা জানি যে সাইক্লিক এমপি বেড়ে গেলে চ্যানেলগুলো সব ওপেন হয়ে যায়, এবং চ্যানেলগুলো ওপেন হয়ে যাওয়ার কারণে তোমার হচ্ছে কি বের হয়ে যায় আর কি, বলে যে সেল থেকে হচ্ছে বিভিন্ন আয়ন টায়ন পানি বের হয়ে যায়, এন্ড দিস ইজ দ্য ডায়রিয়া। ওকে, ওকে, আচ্ছা, আমি তোমাদের এরকম দুইটা ব্যাকটেরিয়ার কথা বললাম, তো এরকম এই লেকচারে আর অনেকগুলো ব্যাকটেরিয়া আছে আর কি। হ্যাঁ, ইকোলাই, তারপরে যে মিথানোব্যাক্টার, মাইকোপ্লাজমা, স্পাইরোশিট, ক্লামাইডিয়া, তারপরে হচ্ছে রিকেশিয়া। হ্যাঁ, এগুলো একটু তোমরা পড়বা, পড়ে হচ্ছে নেক্সট ক্লাস আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, ফাইনাল আর 2 মিনিট তোমাদের নষ্ট করি। আচ্ছা, বাংলাদেশে সবচেয়ে বেশি কোন ওষুধ বিক্রি হয় জানো? মেডিসিন, আর কোনো আইডিয়া আছে? স্যার প্যারাসিটামল অথবা নাপা। হ্যাঁ, প্যারাসিটামল, নাপা প্রচুর বিক্রি হয়। আরেক ধরনের ওষুধ আছে তোমার, ওই যে গ্যাসের ট্যাবলেট বলি না আমরা, গ্যাসের ট্যাবলেট, আমাদের বাঙালিদের গ্যাস হয় খুব পেটে, হ্যাঁ, এই যে এসিডিটির ট্যাবলেট, বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে গ্যাসের ট্যাবলেট বা এসিডিটির ট্যাবলেট। নাপা তো আছে, নাপা হচ্ছে সবচেয়ে বেশি বেসিক্যালি, হ্যাঁ, নাপা সবচেয়ে বেশি। কিন্তু নাপা অনেকটা হচ্ছে ধরো আমাদের কাছে ঝালমুড়ির মতো আর কি। হ্যাঁ, আমরা এমনি এমনি খাই, সো নাপা বাদ দিই। এই গ্যাসের ওষুধ প্রচুর বিক্রি হয় বাংলাদেশে। ওকে, আবার গ্যাসের ওষুধ কিন্তু বিভিন্ন ধরনের আছে না, ধরো অ্যান্টাসিড তো তোমরা সবাই খাইছো না, যে চুষে চুষে খায় যে। তারপরে হচ্ছে এই বাদে অ্যান্টাসিড বাদে আরো অনেক ধরনের গ্যাসের ওষুধ আছে না, ধরো যে লোসেকটিল না, হ্যাঁ লোসেকটিল, তারপরে ম্যাক্স প্রো, নিউসেপটিনা, নিউটেক, বিভিন্ন ধরনের গ্যাসের ট্যাবলেট আছে আর কি। হ্যাঁ, তোমাদের বাসায় কাউকে জিজ্ঞেস করে শিওর থাকো কেউ না কেউ খাই আর কি। হ্যাঁ, বেসিক্যালি গ্যাসের ট্যাবলেট গুলো কিন্তু, আচ্ছা তোমার ধরো পেটে অলরেডি গ্যাস আছে, অলরেডি ধরো অনেক গ্যাস আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই নিউসেপটিন মানে ধরো এই যে ধরো ম্যাক্স প্রো একটা গ্যাসের ট্যাবলেট, সেই সেই গ্যাসের ট্যাবলেট কিন্তু তোমার পেটের অলরেডি যে গ্যাস আছে সেই গ্যাসকে কিন্তু রিমুভ করতে পারবে না। পেটে যদি অলরেডি গ্যাস থাকে তখন সেই ক্ষেত্রে হচ্ছে খেতে হয় ধরো অ্যান্টাসিড টাইপের ওষুধ।
বা হচ্ছে এই যে ইনো আমরা খাই না অনেক সময়, এই ধরনের জিনিস আর কি। তাহলে এই যে যে গ্যাসের ট্যাবলেট গুলা খায় তারা আসলে কি করে? তারা যে কাজটা করে নতুন ভাবে গ্যাস ফর্ম করাটা বন্ধ করে। ওকে। এবং পেটে আসলে গ্যাস ফর্ম হয় কেন? আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের পেটের মধ্যে সেল আছে, যে সেলগুলো হচ্ছে অ্যাসিড নিঃসরণ করে আর কি। বেসিক্যালি অ্যাসিড কি, প্রোটন না, H+, অ্যাসিড নিঃসরণ করে আর কি। হ্যাঁ, তো আমরা যখন খাবার খাই তখন ওই সেলগুলো থেকে অ্যাসিড, প্রোটন হচ্ছে সিক্রেট হয়। তারাই হচ্ছে পেটটাকে অ্যাসিডিক বানায়, খাবার হজমে সাহায্য করে। তো যখন পেটে যদি অলরেডি গ্যাস থাকে, হ্যাঁ, সেই গ্যাসের মধ্যে যদি আরো বেশি অ্যাসিড তোমার সেখানে আসে, এই গ্যাসের পরিমাণ আরো বেড়ে যাবে আর কি। ওকে। সো এই গ্যাস্ট্রিক ট্যাবলেট গুলো একটা কাজ হচ্ছে এই পেটে বিভিন্ন ধরনের গ্যাসের ট্যাবলেট আছে। হ্যাঁ, এবার এক ধরনের ট্যাবলেট হচ্ছে তাদের কাজ হচ্ছে এই পেটে যাতে গ্যাস নতুন করে অ্যাসিড না আসে সেই জিনিসটাকে প্রিভেন্ট করা আর কি। তো তা ওই ওই ওষুধগুলোর কাজ হচ্ছে যে সেলগুলো থেকে প্রোটন H+টা বের হতে দেয় না আর কি। ওকে। তো যে প্রোটন যে বের হয় না, প্রোটনও কিন্তু এই যে এখানে যে পাম্প আছে না, এগুলাকে হচ্ছে এগুলাকে তো কি জানি, সরি, এগুলাকে তো আমি কি বলতেছি, চ্যানেল। এগুলোর একটা নাম হচ্ছে পাম্প আর কি। তো এটা হচ্ছে সোডিয়াম পাম্প, এটা হচ্ছে ক্লোরিন পাম্প, এটা পটাশিয়াম পাম্প। এরকম ওই প্রোটন বা হাইড্রোজেন বের হওয়ার জন্য পাম্প আছে বা চ্যানেল আছে, সেটাকে প্রোটন পাম্প বলা হয় আর কি। ওই গ্যাসের ট্যাবলেট গুলো এই প্রোটন পাম্পকে ইনহিবিট করতে পারে, তাহলে হচ্ছে সেল থেকে হচ্ছে প্রোটন বের হতে পারবে না, নতুন করে গ্যাস তৈরি হবে না আর কি।